দর্শক স্বাগত জানাচ্ছি ফার্স্ট ওয়াশ এখন কি চাই। এই পর্বটি আসলে গত পর্বের ধারাবাহিকতায় হচ্ছে। গত দুই পর্ব ধরে আমরা কথা বলছিলাম যে আইন শৃঙ্খলা রক্ষার নামে যে হত্যা বাংলাদেশের বিভিন্ন সময় হয়েছে এবং যেটি গত জুলাই এবং আগস্টের বিপ্লবে আমরা সরাসরি প্রত্যেকে চাক্ষুষ করেছি। কতটা অধিকার আইনের বলয়ে কোন জায়গায় কাজ করার অধিকার রয়েছে আমাদের সামরিক বেসামরিক বাহিনীগুলোর, সেই বিষয়ে কাটাছেঁড়া করে কথা হচ্ছে আজ। যে ব্যক্তি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করল সে যেন গোটা মানবতাকেই হত্যা করে। সনাতন ধর্ম হত্যার শাস্তি হচ্ছে অনন্তকাল, মৃত্যুর পরবর্তীতে অনন্তকাল নরক ভোগ করা। যে নরক ভোগের পরে তার কোনো মুক্তি নেই, তার কখনো তার হিন্দু সনাতন ধর্মে পুণ্যজন্ম বলে একটা প্রথা আছে, সেখানে তার পুণ্যজন্ম তো নেই। যদি কোনো পুণ্যজন্ম থাকেও তাহলে তাকে কীট হয়ে জন্ম নিতে হবে এবং সেই কীট হয়ে তাকে আজীবন বসবাস করতে হবে। একটা রাউন্ডে আমরা জানি যে 25টার মতো গুলি থাকে যতদূর আমি জানি। তো ওকে মানে কয়েক রাউন্ড গুলি করা হচ্ছিল ওর বুকে, যেটা পুলিশ করেছিল এবং সে আসলে ঘটনাস্থলেই মারা যায়। তাদের যে অ্যাকশনগুলো আমি ভাইরাল হয়েছে তাদের দেখেছি, এটা চোখ বন্ধ করে বলে দেওয়া যায় যে এটা ক্রিমিনাল অফেন্স হয়েছে। মানবাধিকার লঙ্ঘন তো অনেক পরের কথা। আপনি জীবনহানির চেয়ে তো বড় মানবাধিকার তো কিছু হতে পারে না। যে মানবাধিকার লঙ্ঘনের চেয়ে অনেক বড় অপরাধ এরা করে ফেলেছে, যেটা জাস্ট কিল বা মার্ডার বলতে পারেন আপনি। আমরা এখনও যে আইন দ্বারা পরিচালিত হচ্ছি, এই আইন কিন্তু সেই ব্রিটিশ আমলের গড়া আইন। আমরা 1947-এ স্বাধীন হয়েছি একবার, কিন্তু আমাদের আইন পরিবর্তন হয় নাই। আপনার যদি লাইসেন্স গান থাকে আপনিও সেই ক্ষমতা প্রয়োগ করতে পারবেন, যে ক্ষমতা আপনি সিভিলিয়ান হিসেবে প্রয়োগ করতে পারতেন সেটাই পুলিশ করবে। সময় যখন এগোতে থাকলো এবং আন্দোলনের তীব্রতা বাড়ছিল, ওই সময় এসে তারা আমাদেরকে ডিরেক্ট এরকম বলছিল যে আপনারা যদি এখান থেকে না উঠে যান আমরা কিন্তু আপনাদেরকে মারতে বাধ্য হব। প্রত্যেকটা নাগরিকের তার নিজের অধিকারের কথা বলার অধিকার আছে। গত পর্বের মতো আমাদের সঙ্গে আজকেও দুজন মানুষ রয়েছেন যারা এই ক্ষেত্রে কাজ করেছেন দীর্ঘদিন দক্ষতার সঙ্গে। আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশ পুলিশের অবসরপ্রাপ্ত ডিআইজি খান সাঈদ হাসান পিপিএম, স্বাগত আবারও জানাচ্ছি আপনাকে। আমাদের সঙ্গে রয়েছেন সাবেক জেলা প্রশাসক এবং অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব মোহাম্মদ ইব্রাহিম খলিল, স্বাগত জানাচ্ছি আপনাকেও। আমরা বিভিন্ন জায়গায় কথা বলেছি গত দুই পর্ব ধরে। আজকে যে জায়গাটি থেকে কথা বলতে চাই, আসলে সংস্কারের কথা তো হচ্ছে, সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান এবং বাহিনীর সংস্কারের দাবিটিও উঠে আসছে। একেবারে সংবিধান পুনর্লিখনের দাবি যেমন আছে, ঠিক তেমনি এখানেও আছে। আমরা বর্তমানে পুলিশের হাতে দেখেছি তারা 7.62 মিলিমিটার সেমি অটোমেটিক চাইনিজ রাইফেল ব্যবহার করেন। এটা আগে সেনাবাহিনীর একেবারে তাদের সদস্যদের পার্সোনালাইজ ওয়েপন ছিল এবং বিগত সরকার আসলে পুলিশের হাতে এই অস্ত্রটি দিয়েছেন। 7.62 মিলিমিটার চাইনিজ রাইফেল একটি অব্যর্থ লক্ষ্যভেদী মরণাস্ত্র, আমি দর্শকদের জানানোর জন্য এটি বলছি। এবং 300 মিটার দূরত্বের কোনো ব্যক্তিও এই রাইফেলের গুলির আঘাতে মারা যেতে পারেন। এছাড়া পুলিশের কাছে আছে 7.62 মিলিমিটার সাবমেশিন গান। আমি খান সাঈদ আপনার কাছে শুনতে চাই যে পুলিশের মতো একটি বাহিনী, সিভিল ফোর্স আমি বলবো, এই সিভিল ফোর্সের হাতে এরকম মরণঘাতী অস্ত্র দেয়া কতটা যৌক্তিক, আপনি কি মনে করেন? না, যৌক্তিক তো বটেই, যৌক্তিকতা অবশ্যই আছে। সেটা হলো, বাট সেটা কতটুকু দিবেন? আচ্ছা, আমাদের আইনে বলা আছে যে আক্রমণকারীকে নিষ্ক্রিয় করার জন্য আপনি যতটুকু বল প্রয়োগ করেন ততটুকু করবেন। এখন আমি যেটা আপনাকে বললাম, 1860 সালের দণ্ডবিধি পেনাল কোড আর 1898 সালের সিআরপিসি, তখন কিন্তু ক্রিমিনালরা এত অত্যাধুনিক অস্ত্র ব্যবহার করতো না। আচ্ছা, তখন রামদা বা তখন ওই গাদা বন্দুক অথবা বড়জোর তাদের ওই রামদা ফালা টালা এই ধরনের জিনিস ছিল। তো তখন সেই ক্ষেত্রে আমি আপনাকে ওই পুলিশকে আমি ওইটা নিউট্রালাইজ করার জন্য যে উইপন দরকার সেটাই ব্যবহার করা হতো। তো এখন তো আপনি দেখছেন ক্রিমিনালদের হাতে এরকম সফিস্টিকেটেড উইপন আছে না, তাহলে প্রতিহত করার অস্ত্রটাও আরেকটু লাগবে, এটা তো লাগবেই। তবে হ্যাঁ, কতটুকু আপনি দিবেন।
আমাদের যেটা ফ্যাক্টরি ইস্যু সেটা হলো যে এই যে এই বৈষম্য বিরোধী আন্দোলনটা নিয়ে এটাই আমাদের ফ্যাক্টরি মানে বেশি করতে যাচ্ছি। তো এইখানে কোনো ইয়েরাই এই ধরনের মব, যদি আমরা মবও বলি পুলিশের ভাষায়, মানে যদি আমরা সমাবেশ বলি, এই ধরনের সমাবেশকে ছত্রভঙ্গ করতে কোন পর্যন্ত বল প্রয়োগ করতে হতে পারে যদি আমরা সেভাবে হিসাব করি, যেটা আমাদের ইব্রাহিম সাহেব কিছুক্ষণ আগে বললেন যে 30 জনের যদি একটা টিম হয় পুলিশের, সেই টিমের মধ্যে কিছু পুলিশ থাকবে একদম খালি হাতে থাকে, যা তাদের কাজ হবে তাদেরকে মানে হাত দিয়ে যে সমস্ত কাজগুলো করা, সেটা একটা অংশ থাকে হলো লাঠি নিয়ে, একটা অংশ থাকে গ্যাস গান নিয়ে, একটা অংশ থাকে সাউন্ড গ্রেনেড বা শর্ট গান নিয়ে, আর 30 জনের মধ্যে ম্যাক্সিমাম দুইজনকে আমরা ওই উইপন দেওয়া হয় এবং তারা থাকে সবচেয়ে পেছনে, বিকজ তাদের ব্যবহার লাগবেই না ধরে নিয়ে যে ফরমেশনে সাজানো হয় আর কি, যেটা উনি বলছিলেন ড্রিল, এমনি তো আর ইয়ে না। তবে আপনাকে একটি তথ্য আমি জানাতে চাই, যদি জেনে থাকেন তাহলে দর্শকদের সাথে নিয়ে আপনাকে আবার মনে করাতে চাই। সেটা হচ্ছে শুধু 7.62 মিলিমিটার চাইনিজ রাইফেল বা SMG আছে যেটা, সেটা নয়, বরং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে দমন সেটার জন্য ব্যবহৃত হয়েছে বিভিন্ন ভিডিওর বিশ্লেষণে, যেটি বলে আসলে শটগান, পিস্তল এবং চাইনিজ রাইফেল, এই 3 ধরনের অস্ত্রের ব্যবহার সবচেয়ে বেশি হয়েছে এবং কোথাও কোথাও SMG, LMGর মতো অস্ত্র ব্যবহার করেছে। AK অ্যাসল্ট রাইফেলের মতো প্রাণঘাতী আগ্নেয়াস্ত্র আসলে এখানে ব্যবহৃত হয়েছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে যে এই ধরনের আগ্নেয়াস্ত্র পুলিশের জন্য উপযুক্ত হাতিয়ার নয়। এই কনটেক্সটে বা এই ইয়েতে হয়তো উপযুক্ত ছিল না, বিকজ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটা ঘটনা পর্যন্ত পুলিশ বা কেউ প্রমাণ করতে পারেনি যে তারা এমন আচরণ করেছে বা এমন অস্ত্রশস্ত্র নিয়ে পুলিশের উপরে আক্রমণ করেছে যে তাদেরকে গুলি করতে হবে, নট এ সিঙ্গেল ওয়ান। কিন্তু এখন ধরেন আপনি পাঠাচ্ছেন যদি কোথাও এমন কোনো বিস্তীর্ণ অঞ্চলে পাঠান যেখানে হয়তো আন্ডারগ্রাউন্ড অ্যাক্টিভিটিস আছে, সর্বহারা অ্যাক্টিভিটিস আছে, কমিউনিস্ট অ্যাক্টিভিটিস আছে, ইসলামিস্ট এক্সট্রিমিস্ট অ্যাক্টিভিটিস আছে, যেখানে তারা ফায়ার আর্মস ইউজ করতেছে, সেখানে তো আপনাকে পুলিশে যখন পাঠাতে হবে তখন লাগবে, রাইট? কখন ব্যবহার, কখন, হ্যাঁ বললাম। কিন্তু এখন এই মানে আপনার পরিস্থিতি পরিবেশের উপর ভিত্তি করে আপনাকে করতে হবে। আর এটা এত ফ্লেক্সিবল পুলিশিং এর কাজটা যে আপনি কোনো রিজিডিটি নাই। সামরিক যুদ্ধের সময় আপনি বলে দিতে পারবেন এইভাবে কাজ করবে, কিন্তু পুলিশের কাজটা এমন যে আপনাকে ময়দানে যে মাঠে যে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যখন পরিস্থিতি কি চাচ্ছে, পিপল পারসেপশন কি, ল কি, এবং সেভাবে আপনাকে করতে হবে। তো কাজে তাদের হাতে খুব হেভি উইপেন দেওয়া যাবে না, যদি না দেন তাহলে আবার ওরা কাজ করতে পারবে না, তাহলে ওরা ইয়ে হবে। আবার উইপেন দিয়েছে দেখে যে আপনি গুলি গালাজ করবেন। তবে এই বৈষম্য বিরোধী আন্দোলনে যে পুলিশ কেন সব ল এনফোর্সিং এজেন্সিরা যে অতিরিক্ত বল প্রয়োগ করেছে এবং তারা যে প্রত্যেকটা যে হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং সেটা হত্যাকাণ্ডের বিচার হবে তাদের ইয়ে অনুযায়ী, এটাতে কোনো সংশয় সন্দেহ নাই। কিন্তু তাই বলে তাদের হাতে কোনো আপনি ফায়ার আর্মস দিবেন না, তাহলে তো ওরা অন্য কোনো জায়গায় ওই ধরনের ক্রিমিনালদের সাথে যখন করতে যাবে তখন তো ওরা আর কমপ্লিট করতে পারবে না। এই বিচারের জায়গাটাতে আসতে যাচ্ছে ওখানে উনি সাইদ হাসান সাহেব যেটা বলছেন একদম সঠিক, কিন্তু সেখানে একটা বিষয়ও আছে, সেটা হলো আন্তর্জাতিকভাবে আমরা যেটা দেখি, এটা এই রিপোর্টেও যেটা বলা হয়েছে, এখন আমরা যদি এই ধরনের কোনো অভিযান আমরা চালাই যেখানে আমরা মনে করি যে অত্যাধুনিক আর্মস নিয়ে কোনো একটা গোষ্ঠী কোথাও হয়েছে, সেখানে আমরা কিন্তু পুলিশ একা অভিযানে যায় না, সেখানে যৌথ বাহিনী যায়, সেখানে পুলিশের সাথে সেনাবাহিনী থাকে। কাজেই ওই ধরনের আর্মস কিন্তু সেনাবাহিনীর হাতে আছে। যেমন সুন্দরবনে একটা ডাকাত দল যদি আমরা 10-15 সেটাকে উদ্ধার করতে যাই, তখন সেখানে যৌথ বাহিনী কাজ করে। তো সেক্ষেত্রে কিন্তু এটার একটা ওই যে বক্তব্যের কিন্তু সঠিকতা আছে। সারা বিশ্বব্যাপী পুলিশ কিন্তু ওই মারাত্মক অস্ত্রগুলো ব্যবহার করে না, ঠিক আছে, এবং প্রয়োজনও হয় না। আর সাইদ হাসান সাহেব অত্যন্ত সঠিকভাবে বলেছেন যে কোন অস্ত্রটা কোথায় ব্যবহার করতে হবে সেটা তো আমার পরিস্থিতির উপর। জনগণের একটা অ্যাসেম্বলি, সেখানে আপনি এই AK-47 বা এই রাইফেল নিয়ে আপনি ওখানে SMG নিয়ে যাবেন, এটা তো দরকার নেই ওখানে, তাই না? একটু বিচারের জায়গাটাতে আসতে চাই। আমরা বারবারই বলছি যে আইনের লঙ্ঘন করে যে অতিরিক্ত বল প্রয়োগ করা হয়েছে, মানুষকে হত্যা করা হয়েছে, এটি নিতান্ত একটি হত্যাকাণ্ড, সেটাকে আমরা আইন শৃঙ্খলা রক্ষার জন্য কোনো অভিযান বলতে পারি না। সেই জায়গায় বিচার আসলে কিভাবে হবে? পুলিশকে কি অন্য কোনো আইনে ফেলা হবে, নাকি একটা সাধারণ গুন্ডা বাহিনী কিংবা সহিংসতাকারীর যে আইন হবে, হত্যাকারীর যে বিচার হবে সেটিই হবে? বা তাদেরকে তো আমরা আইডেন্টিফাই করতে পারবো কারা আসলে তখন ছিলেন রাজপথে, অভিযানে ছিলেন, তাদের বেলায় আসলে কি হবে বিচার প্রক্রিয়া? এখানে খুব সাদামাটা কথা আমি সমস্ত মানুষের, দর্শক আছেন সবার জন্য বলি যে এখানে সিম্পল এটা হত্যার অভিযোগ আসবে, ঠিক আছে? কারণ হলো যে ফায়ার আর্মস ব্যবহার করার আইনি যে প্রক্রিয়া,
সেই আইনি প্রক্রিয়া ব্যবহার করা ছাড়া যদি আপনি ফায়ার আর্মস আপনি ইউজ করেন, আপনি সেই পুলিশের বাহিনীরই লোক হন, যেই হন, আপনার ইভেন কি আমার বৈধ লাইসেন্সও যদি আমি ব্যবহার করি, সেটা আমার যে সকল ক্ষেত্রে ব্যবহার করার অধিকার আছে তার বাহিরে যে ব্যবহারটা, সেটা হত্যা। ইট অ্যামাউন্টস টু কিলিং। আজকে আমাদের ফার্স্ট অ্যানিভার্সারি। হ্যাপি অ্যানিভার্সারি। ও শিজ। এখন কি হবে? এখন হবে ফার্স্ট ওয়াশের 10 মিনিটস পাওয়ার ওয়াশিং এর ম্যাজিক। ফার্স্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডারের মাল্টি বুস্টার কাপড়ের যে কোনো দাগ ময়লাকে নিমেষে দূর করে এবং কালার গার্ড কাপড়ের রঙকে রাখে নতুনের মতন। সম্পর্কের রং থাকুক ফার্স্ট ডের মতন নতুন। আর জামা কাপড়ের জন্য ফার্স্ট ওয়াশ তো রয়েছেই, সাদার আরেক নাম ফার্স্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডার। মার্ডার। খান সাইদ হাসান, যারা আসলে গুলি করেছেন, যেমন সাইদের হত্যাকারীকে হয়তো আমরা দেখেছি, কিন্তু যারা আসলে অর্ডার দিয়ে দিয়েছেন, হয়তো উচ্চ পদস্থ কর্মকর্তা বলেছেন যে দেখলে গুলি করবা, তাদের বেলায় আসলে কি হবে? তাদেরকে কিভাবে আইডেন্টিফাই করব? আচ্ছা ঠিক আছে, আমি একটু প্রক্রিয়াটা বলে নিই। প্রক্রিয়াটা হলো যে খুনি পুলিশ যখন গুলি করে, সেটা যদি, যেটা বললাম, যে এক্সিকিউটিভ ইনকোয়ারির মাধ্যমে যদি প্রমাণ হয় যে এটা আনজাস্টিফাইড, তখন হি ইজ নাথিং, তাকে ট্রিট করা হবে নাথিং বাট হি ইজ এ কিলার। আচ্ছা, সেক্ষেত্রে একটু কম বেশি আছে, একটা সেকশন আছে, একটাকে বলা হয় ইংরেজিতে মার্ডার, এটা হলো কালপাবল হোমিসাইড, মানে অপরাধজনক নরহত্যা। পুলিশের ক্ষেত্রে যখন ওইটা হয়, মানে অতিরিক্ত বল প্রয়োগের কারণে কেউ মারা যায়, তখন সেটাকে খুন না বলে অপরাধজনক নরহত্যা বলা হয়, তাতে সাজার পরিমাণ একটু কম আর কি। হ্যাঁ, আচ্ছা, এখন যখন আপনি ওই যেহেতু এক্সিকিউটিভ ইনকোয়ারি হয়নি, প্রক্রিয়াটা হবে হলে এখন এক্সিকিউটিভ ইনকোয়ারিটা করতে হবে। যতগুলো গুলি হয়েছে প্রত্যেকটা ক্ষেত্রে এক্সিকিউটিভ ইনকোয়ারি হতে হবে। এক্সিকিউটিভ ইনকোয়ারির পরে যখন ফাইন্ডিংস আসবে যে না, ফায়ার ওয়াজ নট জাস্টিফাইড, তাহলে যারা ফায়ার করেছে তখন তাদের বিরুদ্ধে রেগুলার মামলা হবে। আচ্ছা, মামলার ক্ষেত্রে হাসিনা গভর্নমেন্ট একটা কাজ করেছে যে ওই আগে যেটা ছিল যে ওই চার্জশিটের সময় অনুমতি নিতে হইতো, মামলা নেওয়ার সময় অনুমতি লাগতো না। এখন এই যে তাদের ওই যেহেতু সে সব কাজগুলো সরকারি কর্মচারীদের ব্যবহার করেই করেছে, তাদের একটা নতুন একটা করেছিল যে তাদের বিরুদ্ধে মামলা নিতে হলেও সরকারের কাছ থেকে অনুমতি নিতে হবে, যেটা একটা অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডার দিয়ে বাতিল হয়ে যেতে পারে। তো কাজে মামলা যে কোনো কারোর বিরুদ্ধে হতে পারে। ইতিমধ্যে দেখেছেন অনেক সরকারি কর্মকর্তাদের, পুলিশ অফিসারদের বিরুদ্ধে মামলা হচ্ছে। এখন সেই মামলা তদন্ত করে যদি প্রমাণ হয়ে যায় যে তখন চার্জশিট দেওয়ার সময় গভর্নমেন্ট জাস্টিস যেটা আমাকেও দিয়েছিল, আমি তো তখন সার্ভিং ছিলাম, আমাকে যখন 21 আগস্টে মামলা আসামি চার্জশিট দেওয়া হয়, আই ওয়াজ সার্ভিং ডিআইজি। তো তখন গভর্নমেন্টের কাছে একটা পারমিশন ছিল, যেহেতু সে একটা সার্ভিং ডিআইজি, কাজে তার অনুমতি লাগবে। অনুমতি না পেয়ে যখন কোর্টে প্রডিউস করে দিবে, তখন অন্যান্য আসামিদের যেভাবে বিচার হয় ওটা সেভাবে বিচার হবে। এর জন্য আলাদা কোনো আইনও নাই, আর জন্য কোনো বিধিও নাই। হুকুমদাতা হলো যে ডেফিনেটলি আপনার হুকুমদাতা এখন স্বীকার করবে না। ওই যে যে সাইদকে যে গুলি করেছে, ওটা একজন সাব ইন্সপেক্টর ছিল, তার নাম বোধহয় কি যেন একটা ছিল, যাই হোক নামটা এই মুহূর্তে খেয়াল নাই। তার ও বলেছে যে মানে ওকে যে হুকুম দিয়েছে এটা এখন কেউ স্বীকার করবে না। কিন্তু প্রশ্নটা আসবে হলো যে ঠিক আছে, ওকে যে তুমি হুকুম দাওনি, ও যখন গুলি করলো, এবং যেটা আগে তো একসময় এই ভিডিও তো ছিল না, যখন আইনটা করা হয়েছে, এটা হলো 1873 সালে বা 72 সালে হলো আপনার যা সাক্ষ্য আইন, 18 সালে। তখন কি এগুলো ভিডিও টিডিও ছিল? তখন তো এই সাক্ষ্য আইনে আপনার এই ছবি ফটোগ্রাফ আবিষ্কার হয়নি তখন। তো সেই জন্য তখন আইনে ছিল, কিন্তু এখন আইনে ইনসার্ট করা হয়েছে যে আপনার যে কোনো ভিডিও, ভিজুয়াল এবং অডিও, ইভেন আপনার স্টিল ছবি আপনি কোর্টে প্রডিউস করতে পারবেন। তো সাইদের ভিডিওটা তো এত ক্লিয়ার যে এইটা কোনো সাক্ষী লাগবে না, শুধু ভিডিও কোর্টে প্রডিউস করলেই বোঝা যাবে যে ওই সাব ইন্সপেক্টর তাকে হত্যা করেছে। এখন প্রশ্ন আসবে যে ওই সাব ইন্সপেক্টর ঊর্ধ্বতন যারা, ওসি থেকে শুরু করে আইজি পর্যন্ত, ওরা হয়তো বলবে যে আমরা তো হুকুম দিই নাই। তো ফাইন, যদি হুকুম না দিয়ে থাকো, তাহলে ও যখন হত্যাটা করলো তার বিরুদ্ধে কী ব্যবস্থা নিয়েছো? নো অ্যাকশন ওয়াজ টেকেন। বরঞ্চ একটা মিথ্যা মামলা নেওয়া হয়েছিল। সেই মিথ্যা মামলাটা বলা হয়েছিল যে যারা আক্রমণ করতে আসছে দিস দেন, উল্টা আর কি, মানে প্রসেশনের ভিতর থেকে একটা পুরো ঘটনা। তার মানে এই ঘটনা তোমরা সাজিয়েছো। যারা সাজিয়েছেন তারাও তো তাহলে তারা হবে কি আইনের ধারাতে আসবে, তারা হবে আসামিকে আশ্রয়দাতা, ওই যে আপনার হারবাজিং করা আর কি। আর যদি ও বলে ফেলে, ও তো অবশ্য বলবে না, মেরে ফেলছে বোধ হয় গণপিটুনিতে, যাই হোক, যদি এরকম ওই যদি বেঁচে থাকতো, যদি বলতো না স্যার আমাকে তো ওসি সাহেব হুকুম দিছে, এসপি সাহেব হুকুম দিছে, অমুক অমুক হুকুম দিছে, তো দলে পায় তখন তাদেরকে জিজ্ঞাসা করা হয়তো, ওসিকে বলো তো তুমি নাকি হুকুম দিছো। ওসি যদি বলে না স্যার আমি দেই নাই, বা ভাই আমি দেই নাই, তাহলে তুমি যে দেও নাই, তাহলে ওর বিরুদ্ধে তুমি ও যে এই অপরাধটা করলে তুমি কি অ্যাকশন নিছো? তো অ্যাকশন তো নেওয়াই না, তুমি বরং এটাকে ঘটনাটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য তুমি কাজ করছো। সেটার শাস্তি কি? ওই একই শাস্তি, তুমি তখন তার সহযোগী হয়ে যাবে। আচ্ছা, তার অ্যাসোসিয়েট হয়ে যাবে, তার অ্যাবেটর হয়ে যাবে, তার সহযোগী হয়ে যাবে। ঠিক এই একইভাবে ওসি থেকে সার্কেল এসপি, তারপরে এসপি, ডিআইজি, আইজি, ইভেন হোম মিনিস্টার পর্যন্ত, ইভেন কি পিএম পর্যন্ত। আর যদি হোম মিনিস্টার বলে যেটা পিএম এর আদেশে আমি করছি, তখন পিএমকে জবাবদিহি করতে হবে যে না, এটা আমি তাকে এটা থেকে বাঁচার
ঊর্ধ্বতন অফিসারদের বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বাঁচার একটা মতো রাস্তা আছে, যদি প্রমাণ করতে পারে যে আমি ঘটনা জানতাম না, এটা কি সম্ভব হবে? একটি গুলি আসলে আমি কি বলবো, মানে কতটা জবাবদিহিতার দাবি রাখে একটি গুলি ছোড়ার আগে একজন অস্ত্রধারী একজন আইন শৃঙ্খলা বাহিনী, এটা আমরা এতদিন জানিনি আমরা সাধারণ মানুষরা, কিন্তু আমাদের জানতে হবে এবং তাদের জানানোর জন্য সরকারকে রাষ্ট্রকে যথাযথ পদক্ষেপ নিতে হবে আসলে, তারা যাতে তাদের অধিকারটি জানেন। সংস্কারের কথা যখন আসে, আমরা আসলে পুলিশ ছাড়া চলতে পারবো না, আমরা আইন শৃঙ্খলা বাহিনী, সামরিক বেসামরিক বাহিনী ছাড়া আমরা অনিরাপদ থাকবো। তাদেরকে কিভাবে জনবান্ধব করা যায়, তাদেরকে কিভাবে আস্থার জায়গায় ফিরিয়ে আনা যায়, সেটা এখন সবচেয়ে প্রয়োজনীয় জায়গা। আপনাদের দুজনের কাছে আমার আজকের আয়োজনের শেষ প্রশ্নটি থাকবে যে আমরা কিভাবে আসলে আমাদের পুলিশ বাহিনী বলেন, আমাদের আনসার বাহিনী বলেন, আমাদের র্যাব, তাদের সবার প্রতি আমরা সেই আস্থার জায়গায় ফিরিয়ে আনতে পারি, সেই বাহিনীগুলোকে কিভাবে ঢেলে সাজানো যেতে পারে বলে আপনারা মনে করেন? এখনকার পদক্ষেপ কি খান সাইদ? আমার যেটা ধারণা যে পুলিশ এটাকে আপনি টুলস হিসেবে মনে করতে পারেন। টুলস, যদি আমি আর একটু খোলামেলা বলি, নাইফ। এই নাইফটা যখন আপনি একটা কসাইয়ের হাতে দিচ্ছেন, ও তখন মানুষকে জবাই করতেছে বা পশু জবাই করতেছে। আর এই নাইফটা যখন আপনি সার্জনের হাতে দিচ্ছেন, ও তখন এই নাইফ দিয়ে মানুষের অপারেশন করে লাইফ সেভ করতেছে। তো কাজে নাইফটা যদি আমরা টুলস ধরি, নাইফের কোনো ফাংশন নাই। নাইফটা হলো, নাইফটাকে কে চালাচ্ছে পেছন থেকে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। সে যদি কষাইয়ের মতো হয় তাহলে পরে জবাই করবে মানুষকে, আর সে যদি সার্জনের অ্যাটিটিউড নিয়ে যায় তাহলে পরে আপনি মানুষকে বাঁচাবে। সো ঠিকঠাক করতে হবে ওইখানটা থেকে। ওরা যদি ঠিক, আপনি দেখেন না এখন যত পুলিশ আছে এর মধ্যে তো এই আজ থেকে 2 মাস আগে যারা কাজ করেছে, এই বিভিন্ন জায়গায় গোলাগুলি যারা করেছে, তারাই তো এখন আছে এবং তাদের অ্যাটিটিউডই তো চেঞ্জ হয়ে গেছে। এবার আমি তো বললাম যে ম্যাজিস্ট্রেটের কথা, যে ম্যাজিস্ট্রেট এতদিন ওদেরকে এই কাজ করতো, সেই যারা আদেশে করতো, আনিসুল হক। ক্ষমতার দাসত্ব কতদিন? ক্ষমতার দাসত্ব থেকে যদি আপনি যদি বের হতে চান, তাহলে আপনাকে তাকে রেসপন্সিবিলিটি ফিক্স করে তাকে লায়াবল করতে হবে, যে দিস ইজ ইউর রেসপন্সিবিলিটি। তুমি যদি ফেল করো তাহলে তোমার সামনে 2টা অপশন, আইদার তুমি ইনএফিসিয়েন্সির চার্জে বাড়িতে চাকরি থেকে চলে যেতে হবে, আর নাহলে যদি তোমার তুমি ম্যালাইজ কোনো ইন্টেনশন থাকে তুমি ক্রিমিনাল অফেন্ডার হবা, সোজা হয়ে যাবে। এবং কিন্তু দিয়ে সম্ভব, আমি খুব বেশি রিসাফল দরকার নাই। এখন কথা হলো যে আপনার পেছনে মানে পার্সন বিহাইন্ড দ্য টুলস, সেটা যদি ঠিক হয় এখনও করা সম্ভব। এবং আমি তো মনে করি অন্য ডিপার্টমেন্টের কথা জানি না, বাস অ্যাজ ফার দ্য পুলিশ অ্যান্ড পুলিশিং ইজ কনসার্ন ইন আওয়ার কান্ট্রি, উইচ উইল টেক অনলি 3 months। একদম এক্সপেক্টেড পুলিশের জায়গা নিয়ে আসা যায়, বিকজ এদেশের পিপলটা ওই রকম ল অ্যাবাইডিং এবং ফ্রেন্ডলি টু দ্য ল। এটাই আমাদের সবচেয়ে বড় শক্তি। সংস্কারের কথা যেটা শুধু পুলিশ নয়, সংস্কারের বিষয়টা ওই আসল জায়গা থেকে শুরু করতে হবে, তাই না? আমাদের সরকারের যে রূপরেখা, সরকারের যে ধরন, সেখানে পরিবর্তন আনতে হবে। এবং কেউ সরকারি গিয়ে যেন এরকম ভাবার তার সুযোগই না থাকে যে আমি এরপরে কন্টিনিউই করব, থাকব, জনগণ কিছুই না, এরকম এই জায়গা থেকে সংস্কার করতে হবে। সেই জায়গায় যদি সংস্কার করা হয় সেখান থেকে, তাহলে সব জায়গায় যে এই পরিবর্তনের হাওয়াটা চলে আসবে। এখন আমাদের রাষ্ট্র ব্যবস্থার সেই যে রাষ্ট্রীয় যে সরকারের যে ব্যবস্থাটা, যেমন যিনি সরকার প্রধান তিনি একটা দলের প্রধান, তিনি একদিকে পলিটিক্যাল মাসলম্যান, তাদের কি করছে, ওদিকে সরকার প্রধান, এবং সে শপথ নিচ্ছে যে আমি আবেগের বশবর্তী হয়ে কোনো কাজ করব না। কিন্তু দেখা যাচ্ছে তিনি আবেগের বশবর্তী হয়ে একটা প্রজ্ঞাপনকে বাতিল বলে ঘোষণা করে দিলেন, যে ওটা বাতিল। আবার কি করলেন, আবার গোপনে গোপনে অন্য একটা গ্রুপকে দিয়া আদালতে মামলা করালেন যে তোমরা যাও আদালতে, আদালত থেকে রায় হলে আমরা তখন এটাকে বলবো যে এটা আদালত করে দিয়েছে। এরকম যখন সরকার প্রধানের অ্যাটিটিউড হয়, তখন সেই সরকার প্রধান দিয়ে অন্যান্য ডিপার্টমেন্টগুলো, সরকারের যে সমস্ত অর্গান আছে, বিচার বিভাগ, নির্বাহী বিভাগ, আরেকটা কি, 3টা বিভাগ তো, জুডিশিয়ারি, বিচার বললাম, নির্বাহী, আর হলো আইন বিভাগ। এই বিভাগগুলো চলবে না, ঠিক আছে? এখন যেমন আমরা পত্রিকান্তরে দেখছি যাদেরকে এখন ওই যে রিমান্ডে নেওয়া হচ্ছে, আমাদের সেই পতিত স্বৈরাচারের যারা দোসর, তারা বারবার বলছেন যে সেই পতিত প্রধানমন্ত্রী তিনিই সব করেছেন, তিনি কারো কথা শোনেন নাই, তেনার ইচ্ছাই সব পূরণ হয়েছে, তাই না? এটা তো হতে পারে না। সরকার প্রধান যিনি হবেন তিনি মানুষের প্রতি সহানুভূতিশীল হবেন, মননশীল হবেন। এইটাই যদি তার মধ্যে না থাকে তাহলে দেশটা চলবে কি? তাহলে আমাদের সেই রাজনৈতিক সংস্কৃতির সংস্কার করতে হবে, আমাদের সরকারের মধ্যে সংস্কার আনতে হবে। আজকের এই যে বিভিন্ন অর্গান যেগুলো আছে আমাদের, আমি যদি বলি জুডিশিয়ারি,
সেই জুডিশিয়ারির মধ্যে বিগত পতিত সরকারের দ্বারা বিভিন্ন জায়গায় যারা স্থান পেয়েছে তারা এখনও আছে, তারাই কিন্তু কাজ করছে। তারা তাদের কাজের অ্যাটিচিউডটা কিন্তু ওই রকম যে আগের সরকারের অধীনে যেভাবে কাজ করছি এই সরকারের অধীনে আমরা সেইভাবে কাজ করব। কিন্তু এই সরকার কিন্তু তাদেরকে কোনো ইনস্ট্রাকশন দিচ্ছে না আমার জানা মতে, ঠিক আছে? কিন্তু সেই ওখানে যারা বসে আছে আমি মানে তাদের প্রতি রেসপেক্ট জানিয়ে বলছি, তারা তাদের বিচারিক যে মানে মেধা বা সেটা তারা প্রয়োগ করছে কিনা। সাইদ হাসান সাহেবের কথায় কিন্তু এসছে যে একজন আসামিকে কোর্টের কাছে প্রডিউস করলো, রিমান্ড চাইলো 10 দিন বা 12 দিন, 10 দিন দিয়ে দিল। আমি যখন ম্যাজিস্ট্রেট ছিলাম, আই ওয়াজ ম্যাজিস্ট্রেট, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটও প্রথমে ম্যাজিস্ট্রেট হিসেবে কাজ করেছি। আমার মনে আছে যে পুলিশ রিমান্ড চেয়েছে, আমি রিমান্ড দেইনি। আমি রিমান্ড না দিয়ে আমি জেলকে পাঠিয়ে দিয়েছি। ওসি এসে স্যার রিমান্ড দিলেন না, আমি রিমান্ড দেওয়ার মতো কোনো প্রমাণ, কোনো এভিডেন্স আমার সামনে আসে না। মানে এই যে দাসত্বের সংস্কৃতি তৈরি হয়েছে ব্যক্তি এবং চেয়ারের প্রতি, সেটা কমিয়ে যদি আমরা আইনের শাসন না আনতে পারি, সংস্কার কোনো জায়গায় এখানেই হলো আমাদের এই কালচারটা চেঞ্জ করতে হবে। আমরা ব্যক্তি লাভের জন্য আমরা ওই দাসত্বের ইসের মধ্যে ঢুকে যাচ্ছি। খান সাইদ হাসান কিছু হয়তো বলতে শেষ করে মানে কি একটা কথাই বলি শেষ করি আমি, অবশ্য আপনি ফ্লো না দিলে আমি চেয়ে নিতাম ফ্লোটা। বলুন। সেটা হলো যে এইবার কিন্তু একটা সুযোগ হয়েছে, যে কারণে আমরা পূর্ণ স্বাধীনতা বলছি। কেন 1971 সালের পরের থেকে যদি আমরা আগের কথা বাদই দিই, মানে এই আগ পর্যন্ত যে পুলিশ বা সরকারি কর্মকর্তারা যে রাজনৈতিকভাবে যে সমস্ত অপকর্মগুলো করেছেন রাজনৈতিক কারণে বা রাজনৈতিক আদেশে, তাদের কিন্তু কখনোই এইভাবে আইনে মানে জবাবদিহিতার আওতায় আনা হয়নি যেটা এখন আনা হচ্ছে। এটা কিন্তু আমাদের 54 বছরের অভিজ্ঞতাতে পাবলিক সার্ভেন্টদের ছিল না। আমি মনে করি সেটা হলো যে আপনি হয়তো আমার সাথে একমত হবেন যে সরকারের সংস্কার অন্যান্য বিষয়গুলো অনেক বিষয়, অর্থনীতি, তারপরে আরও কী আছে, কিন্তু আমি উই বোথ আর দ্য পাবলিক সার্ভেন্ট, আমরা যেটা বিশ্বাস করি, আপনারা মনে করবেন এই পাবলিক সার্ভেন্টের সংখ্যা কত হবে? সব মিলে 1 লাখ, যারা পলিসি ম্যাটার করে। এই 20 কোটি মানুষের মধ্যে যদি 1 লাখ লোককে যদি আপনি ঠিক করে ফেলতে পারেন, তাহলে কিন্তু আমাদের 80% প্রবলেম সলভ হয়ে যায়। তখন সরকারের যত অপকর্ম, যত কুকর্ম এই পাবলিক সার্ভেন্টদের কিন্তু করে। একটা এমপির কিন্তু ক্ষমতা নাই 10টা টাকা গভর্নমেন্টের ফান্ড থেকে উঠাইতে পারে হিজ ওন সিগনেচারে। এটা করতে হলে ওই পাবলিক সার্ভিস করেন তারা। ইয়েস, সময় বদলে যায় কিন্তু সৌন্দর্যের সংজ্ঞা বদলায় না, রূপ বদলে যায় কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। ঐতিহ্য যখন আপন করে নেয় আধুনিকতাকে, তখন সৌন্দর্য ঠিকই খুঁজে নেয় স্যান্ডেলিনাকে। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। যে কোনো এক্সিকিউশনের জন্য পাবলিক সার্ভেন্ট লাগবে। তো আমরা যদি আমরা বাদ দিলাম, আমরা 18 কোটি মানুষকে সংস্কার করতে পারবো না বা আমরা বুঝিও না ওইটা, কিন্তু পাবলিক সার্ভেন্ট হিসেবে আমরা বুঝি যে এই গ্রুপটাকে কীভাবে ঠিক করা যাবে। এই 1 লক্ষ লোককে টার্গেট করে যদি আমরা ক্রস করতে পারি, এবং যেটা করা খুবই সোজা, বিকজ আমাদের প্রত্যেকের জন্য আইন কানুন কী করলে কী হবে, কী না করলে কী হবে, সব কিছু একদম লিখিত আছে এবং আমরা সবাই জানি এইটা। তো এইটা যদি ইমপ্লিমেন্ট করা যায় ফার্স্ট ফেজে, ডেফিনেটলি আরও অন্য কিছু করা যায়। এই যদি করা যায় তাহলে আমরা আর বাকিগুলো মানে 80% সমাধান হয়ে যাবে। আর একটা জিনিস হলো যে আমরা হতাশার মধ্যেও তো কিছু আশা নিয়ে থাকতেই হয়। একটা কথা আছে না, ধ্বংস না হলে সৃষ্টি হয় না। তো ধ্বংস, আমরা 54 বছরের দেশটা ধ্বংস হয়েছে, আমরা দেখি এখন আবার নতুন করে সৃষ্টি করতে পারি কিনা। একটা দোতলা বিল্ডিং যদি আপনি 20 তলা করতে চান, কি করতে হবে? আগে ভেঙে ফেলতে হবে, আশার কথাটি বলে মাটিটা সমান করতে হবে, এরপর আমরা 20 তলা ফাউন্ডেশন করবো। তো ধ্বংসের কাজটা তো আগের লোকজন করে দিয়ে গেল। আমরা এবার ইনশাআল্লাহ, আল্লাহ চাহে তো সবাইকে সাথে নিয়ে, দেশের মানুষকে সাথে নিয়ে, বিশেষ করে ছাত্র সমাজ, এই ছাত্রদেরকে নিয়ে জানেন কত কথা হয়তো আমরা বলতাম একটা ফার্মের মুরগি হয়ে গেছে, সারাক্ষণ সফটওয়্যার নিয়ে থাকে, এইটা নিয়ে থাকে, সেটা নিয়ে থাকে, এতে কোনো কাজ হবে না, বিদেশ চলে যেতে চায়। হ্যাঁ, বিদেশ চলে যেতে চায়। এরা প্রমাণ করছে যে না, এরা রিয়াল পেট্রিয়ট। আমার মেয়ে থাকে বাইরে, সে চলে আসতে চাইছিল মালয়েশিয়া থেকে, বাবা আমি থাকতে পারতেছি না, চলে আসবো আমি। তো ও বলছে মা তোমার এখানে আসা দরকার, তুমি ওখান থেকে তো এই কাজগুলো করতে পারো। এই যেটা আমাদের ডিভাইসের কাজ, সেটা করেছে। এবং আমাদের ছাত্র সমাজ দেখে, এবং দেখবেন এদের মধ্যে হয় কি, এদের মধ্যে কোনো লোভ, লালসা, ভয় ভীতি থাকে না। এই যে আমি চিন্তা করি, আমি একটা কোনো কাজ করতে গেলে আমার সন্তান আছে, আমার সম্পদ আছে, এগুলো কীভাবে রক্ষা হবে, অমুক হবে, তমুক হবে, নানা ধরনের আমরা ইকুয়েশন চিন্তা করি। ওরা করে না। এই জন্য আপনি দেখবেন যত ছাত্র আন্দোলন 52 বলেন, তারও আগে থেকে বলেন, যা কিছু হয়েছে যেটার মধ্যে ছাত্ররা জড়িত হয়েছে সেটা সফল হয়েছে। তো এবার সেটা হয়েছে। আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের দুজনকে। ধন্যবাদ জানাচ্ছি প্রিয় দর্শক, আপনারা যারা সঙ্গে ছিলেন এতক্ষণ। আইনের শাসন প্রতিষ্ঠিত হোক সব জায়গায়, এবং যে প্রতিষ্ঠানগুলো ভেঙে পড়েছে, অনাস্থার তৈরি হয়েছে জনগণের তাদের প্রতি, সেই সব কিছু
শেষ হয়ে আবার নতুন করে শুরু হোক, সব প্রতিষ্ঠান তাদের দায়িত্বগুলো যথাযথভাবে পালন করুক এবং জনবান্ধব হয়ে উঠুক, সেই প্রত্যাশাটি রেখে আজকের আয়োজন শেষ করছি। আবার দেখা হবে, কথা হবে বাংলাদেশকে নিয়ে। বিদায়।